হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, বিধু মাস্টারের বিপদ। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, বিধু মাস্টারের বিপদ। বাবারে, এবারে বৃষ্টি যা শুরু হয়েছে, মাঠঘাট সব জলে ভরে গিয়েছে একেবারে। আবার রেডিও খবরেও তো শুনলাম যে এই বৃষ্টি নাকি সহজে থামবে না। কালো মেঘে ঢাকা আকাশের নিচে এই গন্ডু গ্রামের কাঁচা রাস্তা ধরে একে একে দুটো ছায়া আমরা এগিয়ে চলেছি। আষাঢ় মাসের প্রবল বর্ষা, চারদিক জল একেবারে থই থই করছে। বাড়ির উঠোন, রাস্তা, পুকুর ঘাট সব ডুবে গেছে। বিনয় ডাক্তারের পুরনো একতলা মাটির বাড়িটা গ্রামের অন্যান্য বাড়িঘরগুলো থেকে একটু দূরে শিউলি নদীর পাড়ে। বিনয় ডাক্তার গোটা অঞ্চলের নাম করা চিকিৎসক। আশেপাশে দু চার গাঁ এক ডাকেই চেনে। তবে আজকের রাতটা যেন অন্যরকম। বন্ধুত্বের চিরচেনা বাঁধনে বাঁধা তিনজন মানুষ। বিনয় ডাক্তার রেলকর্মী পরিতোষ, আর আমি ভোলাগঞ্জ হাই স্কুলের মাস্টার বিধুভূষণ। আজ অনেক দিন পর একসঙ্গে দেখা হতে চলেছে আমাদের এই তিন বন্ধু। নিমন্ত্রণটা অবশ্য বিনয়ের কাছ থেকেই এসেছিল। বিনয় টেলিফোন করে আমাদের সবাইকে তার বাড়িতে আসতে বলেছে, কারণ আজ ওর বিবাহ বার্ষিকী। হাজার ব্যস্ততার মাঝেও আমরা দুই বন্ধু মিলে তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বিনয়ের বাড়িতে যেতেই হবে। তাছাড়া অনেক দিন হয়ে গেল তিনজনের দেখা হয় না। মিনিট 15 পথ কাদা জল মারিয়ে যখন আমরা বিনয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন ঘড়িতে সন্ধ্যে 7টা। আকাশ এখনো ঘোর অন্ধকার হয়ে আছে। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি চোখ ধাঁধিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণ থেকে থেকেই গর্জে উঠছে আকাশ। বৃষ্টির ধারার তো কোনো বিরাম নেই। টিনের চালের গায়ে বৃষ্টির ফোঁটা যেন ঢাকের মতো শব্দ তুলছে। ঝিঝি পোকার ডাক একটানা কানে আসছে। মাঝে মাঝে এক আধটা ব্যাঙের ডাকও শোনা যাচ্ছে। গ্রামের রাস্তাগুলো সব জলে ডুবে গেছে। এমনকি বিনয়ের এই উঠোনেও জল উঠে এসেছে। পা ফেলতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে আমাদের। আমাদের কাছে ছাতা আছে এই যার রক্ষে, না হলে নির্ঘাত নিউমোনিয়া। বিনয়ের বাড়িটা পুরনো হলেও বেশ পরিপাটি। কাঠের তৈরি দরজা দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমরা গিয়ে দরজায় টোকা দিলাম। কয়েক মুহূর্তের মধ্যেই দরজা খুলে গেল। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো বিনয়ের স্ত্রী, আমরা যাকে মাধবী বৌদি বলি। তার গায়ে হালকা ছাপা শাড়ি, কাঁধে চাদর জড়ানো, মুখে একটা প্রশান্তির হাসি। এই বৃষ্টিতে আসতে খুব কষ্ট হয়েছে, তাই না? বই আর কি। আসুন আসুন, ভেতরে আসুন। উনি তো একটু আগেই আপনাদের কথা বলছিলেন। ভেতরে ঢুকতে ঢুকতে পরিতোষ হাসি মুখে বলল, এই বৃষ্টি তো বন্ধ হবার নামই নিচ্ছে না গো বৌদি। আর কি করা যাবে? আমার বৌদি ভাইয়ের ডাকে কি না এসে উপায় ছিল? হ্যাঁ, মাধুরী বৌদি আমাদের তিনজনকে নিয়ে উঠলেন দোতলায়। কাঠে সিঁড়িতে ভিজে পা থেকে জল পড়ছে, তবু সাবধানে পা ফেলে উঠলাম। দোতলার বারান্দায় একটা বাতি ঝুলছে। তার হলুদ আলোয় চারপাশটা কেমন যেন রোম্যান্টিক লাগছে। বিনয় বসেছিল জানলার ধারে একটা কাঠের চেয়ারে। আমাদেরকে দেখে উঠে দাঁড়ালো, মুখে একটা অদ্ভুত অভিব্যক্তি। আরে আয় আয়, তোরা যে আসবি আমি ভাবতেও পারিনি। বাইরে যা ঝড় বাঁধন শুরু হয়েছে, যাই হোক তোদের আসাটা অনেক দরকার ছিল। আমি হাসতে হাসতে তক্তপোষের উপরে বসতে বসতে বললাম, আরে তো টেলিফোন পেয়েই তো তাড়াহুড়ো করে আসা। তোরা এলে আমি একটু সাহস পাই। যাই হোক, আগে চাটা হোক, তারপর গল্পে বসা যাবেক্ষণ। আমরা সবাই গোল হয়ে বসলাম একটা বড় কাঠের চৌকির চারপাশে। সামনে একখানা খোলা জানলা।
তার ওপাশে যা দেখা যায় তা যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক ছবির মতো। নদীটা দিগন্তের দিক দিয়ে মিলিয়ে গেছে, আর তার বুক চিরে এক একটা জেলে নৌকা ভেসে চলেছে অন্ধকার জলে। মাঝে মধ্যে সেই নৌকাগুলোর হেরিকেনের আলো টিমটিম করে জ্বলছে, যেন অন্ধকারের বুকে ভেসে বেড়ানো জোনাকি পোকা। সব মিলিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কিছু একটা অপেক্ষা করছে বলবার জন্য, ঘটবার জন্য। এমন পরিবেশ যেন ভূতের গল্প শোনার উপযুক্ত সময়। কিছুক্ষণ পরে মাধুরী বৌদি ট্রে হাতে ঘরে ঢুকলেন। হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, সঙ্গে কাঁচা লঙ্কা, ধনে পাতা দেওয়া মুড়ি, গরম ভাজা নিমকি আর খাঁটি ঘি দিয়ে তৈরি খাজা। এমন জমজমাটি পরিবেশ দেখে পরিতোষ বলল, আরে বৌদি, আপনি করেছেন কি? এই বৃষ্টিতে এমন শান্ত ভোজ, আহা, শরীর একবারে চাঙ্গা হয়ে গেল যে। হ্যাঁ, শরীর চাঙ্গা হলে তো ভালোই, ভূতের গল্পটা জমজমাট। চা খেতে খেতে আমরা গল্পে মেতে উঠলাম। পুরনো দিনের স্মৃতি, আমার স্কুল জীবনের দুষ্টুমি, বিনয়ের এক পেশেন্টের অদ্ভুত কেস, পরিতোষের কলেজের নাটকের অভিজ্ঞতা, সব মিলিয়ে ঘরটা যেন একেবারে ভরে উঠল। বাইরে বৃষ্টি থেমে গেছে, নদীর উপরে হালকা কুয়াশার আস্তরণ পড়েছে। জানলা দিয়ে দেখা যায় দূরে আবার একটা জেলে নৌকা ভেসে যাচ্ছে নিঃশব্দে। নিস্তব্ধ জলরাশির বুক চিরে ঠিক সেই মুহূর্তে পরিতোষ চুপচাপ চায়ে চুমুক দিতে দিতে বলে উঠল, এইরকম বৃষ্টির রাতে ধোঁয়া ওঠা গরম চা আর নিমকি, আর সঙ্গে যদি একটা ভূতের গল্প হতো, জমে যেত একেবারে। কি বলিস? আমরা সবাই একবার চোখাচোখি করে হেসে ফেললাম। আমি বললাম, তা খারাপ বলিসনি, আমি তো সেই আশাতেই বসে আছি। বিনয় বলল, বেশ তো, তাহলে শুরু হোক। কে শুরু করবে শুনি? বয়সের জোরেই হোক আর অভিজ্ঞতার বলেই হোক, শুরুটা মাস্টার মশাইকে দিয়েই হোক। মাস্টার মশাই মানে আমার কথাই বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম তাই হোক, তাই হোক। এবার খাসা কথা বলে দিয়েছি, হ্যাঁ, আর কোনো কথা হবে না। সকলেই হাসতে হাসতে সম্মতি জানালো। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে এলো। জানলার উপরে শিউলি নদীর অপূর্ব সৌন্দর্য, ঘরের ভেতরে কুয়াশার মতো চায়ের ধোঁয়া, আর তার মাঝখানে শুরু হলো আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক এক অভিজ্ঞতার গল্প। আমি তখন সদ্য চাকরিতে ঢুকেছি, একেবারে তরতাজা যুবক। মনের মধ্যে একরকম উদ্দীপনা আর অজানা জায়গায় ঘুরে দেখার উৎসাহ। চাকরির প্রথম বদলিটা হয়েছিল একটা গ্রামে, নাম সাতগা। খুব একটা নাম করা জায়গা নয়, কিন্তু সাতগাঁয়ের ওই স্কুলটা নিয়ে লোকমুখে অনেক কথা শুনেছিলাম। পাহাড় ঘেরা, একপাশে নদী আর চারপাশে ঘন বন, এক কথায় বেশ নির্জন পরিবেশ। তবে আমার বাড়ি থেকে সাতগা দিনের দিন পৌঁছানো সম্ভব ছিল না। বাসও চলে না ঠিকঠাক, স্টেশন অনেক দূরে। তাই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আমার থাকার ব্যবস্থা করা হলো স্কুলেরই গার্লস হোস্টেলের টিচার্স কোয়ার্টারগুলোর মধ্যে একটাতে। সাতগা পৌঁছে যখন বাস থেকে নামলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। আকাশটা ঘন মেঘে ঢাকা, চারপাশে অদ্ভুত এক নির্জনতা। গন্ডক গ্রাম, তাই সন্ধে হতে না হতেই পুরো গ্রাম যেন নিশ্চুপ হয়ে যায়। কোথাও কোনো কুকুরের ডাক পর্যন্ত শোনা যায় না। শুধু মাঝে মাঝে দূরে কোথাও অজানা কিছু পাখির একটানা ডাক কানে আসে। বাসস্ট্যান্ড বলতে ধুলো মাখা একটা মোড়, পাশে একটা পোড়া মাটির মতো চায়ের দোকান, ভেতরে লোহার আঁচের উনুনে জল ফুটছে। পাশে কয়েকটা কাঠের বেঞ্চে বেশ কিছু লোকজন বসে আছে, আর এক প্রৌঢ় দোকানদার চা বানাচ্ছে চুপচাপ। এতক্ষণ জার্নি করে এসে মাথাটা একবার টনটন করছিল, তাই ভাবলাম স্কুলে ঢোকার আগে একটা কড়া লিকারের চা খেয়ে যাই। হাতের ভারী ব্যাগটা নামিয়ে ক্লান্ত শরীরে ওই চায়ের দোকানে গিয়ে বসে পড়লাম। সারা শরীরটা যেন ধুলো আর ঘামে প্যাচ প্যাচ করছে। গরম চায়ের তেষ্টা তখন আরো চাগিয়ে উঠেছে।
একটা কড়া লিকারের চা হবে কাকু? দোকানদার একবার ভালো করে আমার মুখের দিকে তাকালেন, চোখে কেমন যেন একটা চিন্তার ছাপ। চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলো, আপনি কি স্কুলে নতুন স্যার নাকি বাবু? একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, আপনি কি করে জানলেন? চা দোকানি একটু খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, নতুন স্যার ছাড়া এই গন্ডগ্রামে আর কে আসবে? আপনারে দেখি একেবারে বুঝেছি। চা হাতে নিয়ে আমি ধীরে ধীরে চুমুক দিচ্ছি। শরীরের ক্লান্তি যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। দোকানদার তখনও আমার পাশেই দাঁড়িয়ে। এই কথায় সে কথায় উনি আমাকে জিজ্ঞেস করলেন, তো থাকা হবে কোথায় স্যার আপনার? ঘর টর কিছু ভাড়া করেছেন? আমি হালকা হেসে বললাম, আরে না না, ঘর ভাড়া করতে যাব কেন? স্কুলের গার্লস হোস্টেলের পাশেই তো টিচার্স কোয়ার্টার আছে, ওখানেই ব্যবস্থা হয়েছে। এই কথা শোনা মাত্রই চায়ের দোকানদারের মুখটা কেমন যেন বেচার হয়ে গেল। তার ভ্রু দুটো কুঁচকে গেল, চোখে যেন একরকম সতর্কতার ছায়া। তিনি ধীর গলায় বললেন, ভুলেও কিন্তু ওই কাজটি করবেন না স্যার। রাত হলেই ওই স্কুল অন্যরকম হয়ে যায়। ওখানে খুব খারাপ কিছু একটা থাকে স্যার। রাম 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 রাম, আমরা গাঁয়ের মানুষ ওই স্কুল সম্পর্কে অনেক কিছু জানি। ওর এত বদনাম বলি তো ওখানে কোনো স্যার এক সপ্তাহের বেশি টিকতে পারে না। আমি ঠোঁটে একরকম হাসি চেপে রেখে মাথা নাড়লাম, কিন্তু ভেতরে ভেতরে একটা বিরক্তিও কাজ করছিল। এইসব গন্ডগ্রামের মানুষ অন্ধবিশ্বাসে গা ভাসিয়ে রাখে। হোস্টেলের ভেতরে একটা আওয়াজ হলেই ভূত দেখেছে, তর্ক করে আর লাভ কি? এসব ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় না। মনে মনে ভাবলাম আমি। চায়ের শেষ চুমুকটা দিয়ে কাপটা নামিয়ে রাখলাম। চায়ের দাম মিটিয়ে ব্যাগটা কাঁধে চাপালাম। দোকানদার দেখলাম তখনও দাঁড়িয়ে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপটা নজর এড়ায়নি আমার। আমি আর কথা না বাড়িয়ে নীরব পায়ে রওনা দিলাম স্কুলের দিকে। জানতাম না এই রাস্তায় এই স্কুল আর এই টিচার্স কোয়ার্টার আমার জীবনে এমন কিছু নিয়ে আসবে যে আমার বিশ্বাসকেই বদলে দেবে। আমরা দুজন মাস্টার হোস্টেলের এই একই পাশে থাকতাম, আমি আর আমার সহকর্মী অচিন্ত্যবাবু। বছর ৩৫ বয়স, শান্ত স্বভাবের মানুষ, খুব ভালো ইতিহাস পড়াতেন। সাতগাঁ স্কুলের সঙ্গে লাগোয়া ছিল গার্লস হোস্টেলটা। অনেকটা এল আকৃতির, দুতলা একটা দালান, চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা, ভেতরে ছোট্ট একটা খেলার মাঠ আর একটা পাতাবাহার গাছ, যার পিছন দিক দিয়ে রান্নাঘর। এখানে দূর দূরান্তের গরিব ঘরের ছেলেমেয়েরা পড়তে আসত। কেউ নদীর ওপার থেকে, কেউ বা ৩-৪ ঘন্টা পথ পায়ে হেঁটে পৌঁছাতো স্কুলে। বেশিরভাগ ছেলেমেয়েদের পরিবার খেটে খাওয়া মানুষ, কেউ জেলে, কেউ চাষি, কারো বাবা দিনমজুর। তাদের বাবা মা মাসে একবার করে এসে দেখে যেতেন। কখনো ছুটির দিনে, কখনো বা হঠাৎ বাজারের থলিতে করে কিছু শুকনো খাবার নিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরতেন। এইসব দৃশ্য দেখলে মনটা হু হু করে উঠত। আমি আর অচিন্ত্যবাবু শুধু পড়ানোই নয়, হোস্টেলের ছাত্রীদের দেখাশুনো করতাম। সন্ধ্যের পর তাদের পড়াশুনো, খাওয়া দাওয়া, এমনকি অসুস্থ হলে ওষুধ নিয়ে যত্ন নেওয়া, সবই আমাদের দায়িত্বের মধ্যেই পড়ত। এই হোস্টেলটা বাইরের চোখে সাধারণ একটা জায়গা হলেও রাতে এর ভিতরে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত। যেন চুপ করে থাকা দেয়ালের গায়ে জমে আছে বহুদিনের না বলা কিছু কথা, কিছু কান্না, কিছু ছায়া। তবে সেসব সময় আমি এসব ভাবতাম না। মনে করতাম এটা আমার কর্তব্য, কাজের মধ্যে ডুবে থাকলে ওইসব ভাবনা মাথায় ঢোকে না। কিন্তু আমি তখনও জানতাম না এই নিরীহ গরিব ছেলে মেয়েদের হোস্টেলটা রাতে এমন কিছু মুহূর্ত লুকিয়ে রেখেছে যা একটা মানুষের রাতের ঘুম আর দিনের বাস্তব দুটোই ওলটপালট করে দিতে পারে। স্কুলের অনেকগুলো টিচার্স কোয়ার্টার ছিল, শিক্ষকদের থাকার জন্য আলাদা আলাদা করে ঘর। কিন্তু কেন জানি না সব কোয়ার্টারগুলোই যেন ফাঁকা পড়ে থাকত। প্রথমে ভাবতাম হয়তো নতুন শিক্ষক এখনো আসেনি, কিন্তু কদিন যেতে না যেতেই বুঝলাম ব্যাপারটা অন্যরকম।
রোজ রাতে খাওয়া দাওয়ার পর আমি আর অচিন্ত্যবাবু হোস্টেলের বারান্দায় বসে অনেকক্ষণ গল্প করতাম। নানা বিষয় নিয়ে কথা হতো, স্কুলের ছাত্রছাত্রী, পড়াশুনো, আর মাঝে মাঝে অল্প স্বল্প পাড়া প্রতিবেশীদেরও গল্প। তারপর যখন ঘুম পেয়ে যেত তখন যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়তাম। একদিন খাওয়া দাওয়ার পর পায়চারি করতে করতে হঠাৎ কথা প্রসঙ্গে আমি অচিন্ত্যবাবুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অচিন্ত্যদা, আশপাশে এত কোয়ার্টার খালি পড়ে আছে কেন? কেউ থাকতে চায় না কেন? আমার মতো দূর থেকে আসা টিচার্সদের সংখ্যাও তো কম নয়। অচিন্ত্যদা চুপচাপ কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর ধীরে ধীরে গলায় একরকম কাঁপুনি নিয়ে বললেন, থাকতে চায় না কারণ অনেকেই বলেছে এখানে নাকি ভূত আছে। রাতের বেলায় এই বিশাল দালানে কোথায় মাঝে মধ্যে কার যেন পায়ের শব্দ শোনা যায়, আর মাঝে মধ্যে একটা বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ। অচিন্ত্যদার কথা শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না, হো হো করে হেসে উঠলাম। হাসতে হাসতে অচিন্ত্যদার মুখের দিকে তাকিয়ে যখন তার মুখে হাসির পরিবর্তে গম্ভীরতা দেখলাম, তখন থতমতকে হাসি থামাতে হলো। আপনি হাসছেন স্যার, ঘটনাটা কিন্তু আমি নিজেও দেখেছি। তিনি আর কিছু বললেন না, আমিও কিছু জিজ্ঞাসা করলাম না। ভেবেছিলাম অচিন্ত্যদা হয়তো আমার মতোই হবে, কিন্তু তার মুখে এই কথা শুনে একটু দমে গেলাম। এইভাবে কেটে গেল একটা সপ্তাহ। ছাত্রছাত্রীদের প্রতি আমার একটা অদ্ভুত টান তৈরি হল। জানি না কেন তাদের দিকে তাকালেই মনে হতো এই ছোট ছোট মুখগুলোর পেছনে কত গল্প, কত অভাব, কত সংগ্রাম লুকিয়ে আছে। আমি দায়িত্ব নিতে শুরু করলাম অন্তর দিয়ে, শুধু শিক্ষক নয়, যেন অভিভাবকের মতো। কার শরীর খারাপ, কে খাওয়া বন্ধ করেছে, কে পড়াশোনায় পিছিয়ে পড়েছে, সবকিছু নিয়ে ভাবতাম। এই আন্তরিকতা দেখে স্কুলের হেড স্যার মিস্টার লাহা খুব খুশি হয়েছিলেন। তিনি একদিন বলেই ফেললেন, আপনার মতো মানুষ আমাদের খুব দরকার ছিল মাস্টার মশাই। এইখানকার ছেলে মেয়েদের জন্য যদি কেউ মন প্রাণ দিয়ে কাজ করে তবেই তো ওরা মানুষ হবে। এই প্রশংসা আমাকে যেন আরো প্রেরণা দিল। ভেতর থেকে উৎসাহ পেলাম, মন দিয়ে কাজ করতে লাগলাম। এইভাবে দিন কাটছিল ভালোই। আষাঢ়ের মাঝামাঝি সময়, সেই সময় বৃষ্টি যেন চারপাশ ঘিরে ফেলেছে। আকাশ সারাদিন কালো হয়ে থাকে। সেদিনও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল একটানা। হোস্টেলের উঠোন, স্কুলের মাঠ সব জল জমে একেবারে পুকুর হয়ে গেছে। মেয়েরা 9টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে ঢুকে পড়েছে। বাইরে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। ঝিঝি পোকা ডাকছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকে ঘরদোর ঝলমল করে উঠছে। প্রতিদিন খাওয়া দাওয়ার পরে আমি একটা রাউন্ড মারি, ছাত্রীদের ঘরে একবার উঁকি মেরে দেখি যে সব ঠিক আছে কিনা। কেউ যদি বদমাইশি করে কিংবা কারো শরীর খারাপ হয়, সেসব দেখে নেওয়া আমার অভ্যেস হয়ে গেছে। সেদিনও ছাতাটা নিয়ে হোস্টেলের করিডোর ধরে ঘুরছিলাম। প্রতিটা ঘরে গিয়ে দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে। দেখে আবার ফিরে এলাম। দরজা বন্ধ করে যখন বিছানায় গা এলিয়ে দিলাম, ঘড়িতে প্রায় 11:15 বাজে। আমি কলকাতার মানুষ, এরকম ঘন বৃষ্টির রাত শহরে খুব একটা দেখা যায় না। গাড়ির হর্ন, ফ্লাইওভারের নিচে ছুটে চলা মানুষের কোলাহলে প্রকৃতির নিজস্ব ভাষা হারিয়ে যায়। কিন্তু এখানে সাতগাঁ হোস্টেলের কোয়ার্টারে বসে এই অবিশ্রান্ত বৃষ্টির শব্দও একেবারে অন্যরকম। খাটের পাশেই পড়েছিল একটা বড় জানলা। পাল্লা দুটো তখন খোলা, কারণ বৃষ্টির হাওয়া আর সেই সোঁদা গন্ধটাকে আমি সম্পূর্ণ উপভোগ করতে চাইছিলাম। জানলার ধারে মাথা রেখে শুয়ে বাইরে তাকিয়ে রইলাম। আকাশ কালো মেঘে ঢাকা। বিদ্যুৎ মাঝে মাঝে চমকে উঠছে। সেই আলোয় ঝলমল করে উঠছে হোস্টেলের সামনের বিশাল মাঠ।
মাঠটা এতটা বিশাল যে দিনের বেলায় যেখানে মেয়েরা খেলাধুলো করে হেসে উঠে দৌড়ায়, এখন যেন সব নিস্তব্ধ। মাঠটা জল জমে একেবারে পুকুরের মতো হয়ে গেছে। জলের উপরে পড়া বৃষ্টির ফোঁটাগুলো চকচক করছে বিদ্যুতের আলোয়, আর মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকা বিশাল একটা বটগাছ চোখে পড়ছে। মাঠের মাঝখানে সেই পুরনো বটগাছটা যেন অন্ধকারের বুক চিরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার চারপাশে শান বাঁধানো একটা চাতাল, যেখানে দুপুরবেলা ছাত্রীরা টিফিন খায়, খেলাধুলো করে, কখনো আড্ডা দেয়। হঠাৎ একটা দৃশ্য দেখে চোখ আটকে গেল। মনে হলো প্রবল বৃষ্টির মধ্যে চাতালের উপরে কে যেন বসে আছে। একটা মেয়ে, 10-12 বছরের বেশি হবে না, মাথা নিচু করে হাঁটু জড়িয়ে বসে আছে। গায়ে সাদা জামা, ভিজে চুলগুলো কাঁধ বেয়ে লেপ্টে আছে শরীরে। মুখটা তাই ভালো দেখা যাচ্ছে না, কারণ সে মুখ ঘুরিয়ে রেখেছে অন্যদিকে। আমার ভ্রু কুঁচকে গেল। কে ওখানে এই প্রবল বৃষ্টিতে? একটা বাচ্চা মেয়ে। প্রথমে ভাবলাম নিশ্চয়ই গার্লস হোস্টেলের কোনো মেয়ে, হয়তো রাগ বা কারোর সঙ্গে ঝগড়া করে বেরিয়ে এসেছে। এই বয়সে তো এমন হয়েই থাকে। কাঁদতে কাঁদতে হয়তো চুপচাপ বসে আছে বৃষ্টিতে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, ছাতাটা তুলে নিয়ে টর্চটা হাতে বেরিয়ে পড়লাম। দরজা খুলতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো। সিঁড়ি দিয়ে নিচে নামতেই হাঁটু পর্যন্ত কাদা জল। বৃষ্টির জল সব জমে হোস্টেলের সামনের মাঠটা এখন ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে। পা ফেলে ফেলে এগুতে লাগলাম সেই দিকে। ঠান্ডা জলে শরীর অবশ হয়ে যাচ্ছে, বাতাসে কাঁপছে সারা গা, কিন্তু চোখ সরাতে পারছি না ওই ছোট্ট মেয়েটির দিক থেকে। আমি জোরে চেঁচিয়ে উঠলাম, এই কে ওখানে? এদিকে এসো। কোথা থেকে এসেছো তুমি? বৃষ্টি হচ্ছে এত, এদিকে এসো। কোনো সাড়া নেই। মেয়েটি সেই আগের মতোই বসে আছে, মাথা নিচু করে। বুকের ভেতরটা ধক করে উঠল। আমি আবার একবার চেঁচালাম, ওখানে বসে থেকো না, এদিকে এসো বলছি। তবুও কোনো সাড়া নেই। আমি আর একটু কাছে এগোতে যাব, এমন সময় মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মাথা নিচু অবস্থাতেই সে যেন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আমি টর্চের আলো ফেলতেই দেখতে পেলাম মাথার চুল একেবারে কাদা মাখা, জামা পুরো ভিজে গিয়ে দেহের সাথে লেপ্টে আছে। আমি আবার কিছু বলতে যাব, কিন্তু তখনই সে ঘুরে দাঁড়িয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। মাঠের বিপরীত পাশে, যেখানে ঝোপঝাড় আর একটা পুরনো ভাঙা টয়লেট বিল্ডিং, তার পেছনে জঙ্গল, সেই দিকেই সে এগোতে লাগলো। আমি চমকে গেলাম। আমি ওর পেছন পেছন ছুটতে শুরু করলাম। বৃষ্টির জল গা ভিজিয়ে দিচ্ছে, জুতো খুলে গেছে কখন তার খেয়াল নেই, কিন্তু আমি থামলাম না। মেয়েটির পিছু পিছু হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম হোস্টেলের পেছন দিকে। জায়গাটা দিনের বেলাতেও খুব একটা ব্যবহার হয় না, আগাছা আর বুনো ঝোপ জঙ্গলে ভর্তি, আর রাতে তো একেবারেই জনশূন্য। কাদা আর বৃষ্টির জলের মাঝে হাঁটতে হাঁটতে পা আটকে যাচ্ছিল। চারপাশে শুধু সোঁদা গন্ধ, ঘন হাওয়া আর ঝিঝি পোকার অবিরাম ডাক। জায়গাটাতে বুনো লতাপাতা, আগাছা, কাটা গাছ একে অপরের গায়ে জড়িয়ে এক অদ্ভুত ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। দিনের আলোয় যেটা নিরীহ, রাতের আধারে সেটা যেন ভূতের মতো চেহারা নেয়। হঠাৎ মেয়েটি থেমে গেল, একেবারে থমকে দাঁড়িয়ে পড়ল একটা জায়গায়। আমি দাঁড়িয়ে টর্চের আলো ফেলতেই
আলোটা একেবারে পড়ল ওর মুখের ওপর, আর আলো পড়তেই চমকে উঠলাম। মেয়েটি তখনও মাথা নিচু করে আছে, চুলগুলো একেবারে সামনে ঝুলে পড়ে মুখটাকে ঢেকে রেখেছে। সাদা জামা তার ভিজে গায়ে লেপ্টে আছে। নিঃশব্দে দাঁড়িয়ে একটুও নড়ছে না। আমি আবারও দুপা এগিয়ে গিয়ে চিৎকার করে উঠলাম, কে কে তুমি? দাঁড়াও, এই বৃষ্টিতে এখানে কি করছো? ফিরে এসো, ফিরে এসো। মেয়েটি এবার পেছন ফিরে তাকালো। এরপর আমি যে দৃশ্য দেখলাম তা আমি জীবনে ভুলতে পারবো না। তার মুখটা চুলে পুরো ঢাকা, কিন্তু সেই ভেজা চুলের ফাঁক দিয়ে দুটো চোখ আমার নজরে পড়ল। ঠিক চোখ বললে হয়তো ভুল হবে, যেন দুটো আগুন। কত ঘৃণা, কত ক্ষোভ, কত রাগ মিশে থাকলে মানুষের চোখের এমন দৃষ্টি হয় তা আমার অন্তত জানা নেই। কিন্তু সেই চোখের দিকে তাকিয়ে মোহগ্রস্তের মতো দাঁড়িয়ে রইলাম। সে তাকিয়ে আছে শটান আমার দিকে, নির্বাক, স্থির। তারপর ধীরে ধীরে সে ডান হাতটা উঁচু করল, কাঁপতে থাকা আঙুলগুলো দিয়ে ইশারা করলো আমার দিকে। আমি না চাইতেও পা বাড়িয়ে ফেললাম সামনে, যেন কেউ আমার শরীরটা টেনে নিয়ে যাচ্ছে। গলা শুকিয়ে আসছে, হাত থেকে ছাতাটা পড়ে গেছে। টর্চটাও দুই একবার ধপ ধপ করে নিভে গেল। আমি আর এক পা বাড়াতেই স্যার, স্যার, একটা শক্ত ধাক্কা এসে লাগলো কাঁধে। আমি হঠাৎ সম্বিত ফিরে পেলাম। পেছন ঘুরে তাকিয়ে দেখি অচিন্ত্যবাবু দাঁড়িয়ে, ভেজা জামা, হাতে ছাতা, মুখে আতঙ্কের ছাপ। তিনি রাগ আর উদ্বেগ মিলিয়ে বললেন, এত রাতে এখানে কি করছেন স্যার? এইখানে আপনি কেন? আমি দম ফেলার ফুরসত না দিয়ে বললাম, একটা মেয়ে, একটা মেয়ে বৃষ্টির মধ্যে, আমি ওকে ডাকছিলাম। ওর সামনে গিয়ে অচিন্ত্যবাবু অবাক হয়ে তাকালেন, তারপর বললেন, স্যার আপনি ঠিক আছেন তো? এখানে কোনো মেয়ে নেই। আপনি সামনে ভালো করে তাকান, আর একটু হলেই তো। আমি ধীরে ধীরে সামনে তাকালাম, আর আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি যেদিকে পা বাড়াচ্ছিলাম সেদিকেই ঘন আগাছার মধ্যে একটা পুরনো ভাঙাচোর কুয়ো। গাছপালা, লতাপাতার ঝোপঝাড়ে এমন ভাবে ঢেকে আছে যে একদম বোঝা যায় না যে সেখানে একটা কুয়ো আছে। আর এক পা এগোলেই সোজা কুয়োর ভেতরে পড়ে যেতাম। একবার পড়লে আর বাঁচার সম্ভাবনা নেই। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, শুধু মনে হলো যদি অচিন্ত্যবাবু না এসে ধরতেন। সেই রাতে বৃষ্টির মধ্যে অচিন্ত্যবাবুর ডাকে সম্বিত ফিরে পেলেও মন থেকে পুরোপুরি ফিরে আসা সহজ ছিল না। ঘটনার পরেই আমি কিছুটা অস্থির হয়ে পড়েছিলাম। কয়েকটা দিন স্কুলে গিয়েও মন বসাতে পারছিলাম না। মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়াতো সেই আগুনের মতো চোখ, সেই কুয়োর ধারে দাঁড়িয়ে থাকা মেয়েটা, সেই ইশারা, সেই নিঃশব্দ ডাক। শেষমেশ হেডমাস্টার লাহার অনুমতি নিয়ে কয়েকদিন ছুটি নিয়ে কলকাতার বাড়ি ফিরে এলাম। শহরের কোলাহল, ট্রাফিক, মেট্রো রেল সবকিছু যেন একটা স্বস্তির মতো লাগছিল। কিন্তু যতই বাইরে ব্যস্ত থাকি না কেন, ভেতরে কোথাও একটা থমথমে ছায়া যেন সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গেই চলছিল। কিছুতেই ভুলতে পারছিলাম না সেই রাতটা। তবু দিন যায়, সময় বয়ে যায়, মনে হলো নিজেকে যেভাবে হোক নিয়ন্ত্রণে আনতেই হবে।
প্রায় 1 সপ্তাহ পর নিজেকে আর বোঝাতে পারলাম না, আবার ফিরে এলাম সাতগা হোস্টেলে। ফিরে এসে প্রথম কটা দিন বেশ স্বাভাবিকই কাটলো। ছাত্রীরা আমাকে দেখে বেশ খুশি, সহকর্মীরাও উৎসাহ দিলেন। আবার রুটিনে ফিরে এলাম। স্কুল ফাইনাল কাছাকাছি, তাই জোর কদমে চলছিল পড়াশোনা। সকাল এবং সন্ধ্যায় দুবেলায় ছাত্রীদের পড়াতে লাগলাম। ছাত্রছাত্রীদের পড়ানো, খাওয়া দাওয়া, আর রাতে এক রাউন্ড মেরে ঘুম। এইভাবে চলল সপ্তাহখানেক। তারপর এলো সেই দিনটা। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া সেরে আমি আর অচিন্ত্যবাবু একটু বেরিয়েছিলাম হেঁটে আসতে। আকাশ পরিষ্কার, তবে বাতাসে একটা অদ্ভুত ভারী ভাব ছিল। আমরা মাঠ ঘুরে হোস্টেলের পাশ দিয়ে হাঁটছিলাম। চুপচাপ হেঁটে চলতে চলতে হঠাৎ অচিন্ত্যবাবু মুখ ফেরালেন আমার দিকে। তারপর বললেন, স্যার, একটু সাবধানে থাকবেন প্লিজ। রাত্রিতে এদিকে ওদিকে না ঘুরলেই পারেন। অচেনা অজানা গ্রাম গাঁ জায়গা। আমি থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কেন বলছেন এমন কথা? কিছু হয়েছে? তিনি মুখ ফিরিয়ে নিলেন, শুধু বললেন, এমনি সাবধানে থাকবেন স্যার। দেখুন অচিন্ত্যবাবু, ছাত্রছাত্রীদের দেখাশোনা করা আমার কর্তব্য। শুধু আমার নয়, সমস্ত শিক্ষকদের কর্তব্য বলে আমি অন্তত মনে করি। আপনার অহেতুক গাঁজাখুরি গল্প আর ভূতের ভয় কিন্তু আমি পাওয়ার লোক নয়। আমি যেমন চলি তেমনই চলব। অচিন্ত আর কোনো কথা বাড়ালো না। আমরা গল্প করতে করতে সময়ের হিসাবই রাখিনি। যখন কোয়ার্টারে ফিরে এলাম, রাত তখন অনেক। অচিন্ত্যবাবু নিজের ঘরে চলে গেলেন। আমি আমার পুরনো অভ্যেস অনুযায়ী একবার গার্লস হোস্টেলে রাউন্ড দিতে বেরোলাম। হাতে টর্চ আর একটা ছাতা। বৃষ্টিটাও এর মধ্যে আবার শুরু হয়েছে টিপটাপ। ঘড়িতে তখন 1:45। হোস্টেলের প্রতিটা ঘরে আমি একবার করে উঁকি দিলাম। সব শান্ত, ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে, কেউ কাঁথা মুড়িয়ে, কেউ বা বই হাতে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। সব ঠিক আছে, এবার আমিও একটু ঘুমাই। পেছন ফিরে যখন সিঁড়ি দিয়ে নামতে যাব, তখনই একটা জিনিস আমাকে থামিয়ে দিল। হাতের টর্চটা ঠিক সিঁড়ির দিকে ফেলতেই আলোটা একদম সোজা পড়ল সিঁড়ির নিচের ধাপে, আর সেখানেই আটকে গেল আমার চোখ। প্রথমে আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই মাথা নিচু করেছিলাম। সামনে সরাসরি যেটা চোখে পড়ল সেটা হলো দুটো পা। মেয়েদের পা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরক্ষণেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ওই পা দুটো স্বাভাবিক নয়, চামড়া কুঁচকে আছে, পায়ের আঙুলগুলো বাঁকানো, কিছু কিছু জায়গায় চামড়া খসে খসে পড়ছে, আর তার ভেতর থেকে রক্ত আর কাঁচা মাংস বেরিয়ে আছে। গোড়ালির হাড়টা বাইরে বেরিয়ে লটকে আছে এক টুকরো মাংসের সঙ্গে। একটু ভালো করে তাকিয়ে দেখি, একটা পায়ের গোড়ালিতে লোহার একটা শিক গেঁথে আছে, আর রক্ত জমাট বাঁধা কালচে রং ধারণ করে ধীরে ধীরে পায়ের পাতার পাশ দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছে। কোনো মৃত মানুষের পচা গলা দেহে যেমন হয়, ঠিক তেমনই কোনো দুটো পচা গলা পা আমার সামনে দাঁড়িয়ে। এই প্রকাণ্ড নিস্তব্ধ দালান বাড়িতে রাত 1টা-2টোর দিকে এমন সময় কোনো দৃশ্য কেউ দেখলে হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওখানেই সে মারা যেত। কিন্তু জানি না কোন মন্ত্র বলে আমি তখন বেঁচে রইলাম। শরীর কাঁপছে, গলা শুকিয়ে গেছে, হাতের টর্চটা যেন এখন আমার কাঁধে চেপে বসে আছে। নাড়তেই পারছি না। আমি জানি আমাকে শুধু টর্চটা একটুখানি উপরে তুলতে হবে। ওই পায়ের সাথে যে মুখটা জড়িত,
তার বর্ণনা মনে মনে কল্পনা করে একবার কেঁপে উঠলাম। হাতের টর্চটা ওই মৃত পচা গলা দেহের মুখে ফেলতে সাহস পেলাম না, বরং আমার মুখ দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর চিৎকার। তারপর কি ঘটলো আমি কিছুই জানি না। মাথাটা ঘুরতে থাকলো বনবন করে, গা ঠান্ডা হয়ে এলো, তারপর অন্ধকার। আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম সেই হোস্টেলের সিঁড়ির ধারে। একলা এক গভীর রাতে ভুতুড়ে এক গার্লস হোস্টেলের বারান্দায়। জ্ঞান ফেরার মুহূর্তটা যেন ঘুম ভাঙার মতো নয়, বরং একটা দুঃস্বপ্নের সাথে জেগে ওঠার মতো। চোখ মেলতেই ঝাপসা আলো, মাথার ভেতর ঝাঁ ঝাঁ করছে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আবছা কিছু শব্দ, ফিসফিস আর কারা যেন আমার নাম ধরে ডাকছে। চোখ দুটো খুলতেই বুঝতে পারলাম আমি শুয়ে আছি হোস্টেলের এক ঘরে। আমার মাথার কাছে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন। সবচেয়ে কাছেই ছিলেন হেডমাস্টার লাহা স্যার। চশমার ফাঁকে চোখের কোণায় চিন্তার রেখা। তিনি একটু ঝুঁকে তাকিয়ে আছেন আমার মুখের দিকে। পাশে দাঁড়িয়ে আছেন অচিন্তদা, চোখে আতঙ্ক, একটা উদ্বেগ। আর আশেপাশে আরো কিছু ছাত্রছাত্রী ভীত সন্ত্রস্ত চোখে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কয়েকজন মনে হয় কাঁদছিল। আমি ধীরে ধীরে উঠে বসতেই যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছড়িয়ে পড়ল চারপাশে। অচিন্তদা আমার কাঁধে হাত রাখলেন। স্যার, আপনি ঠিক আছেন তো? এখন কেমন লাগছে শরীর? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ঠিক জানি না কি হয়েছিল, মাথাটা এখনো ঘোরাচ্ছে। আমি সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, তারপরে দুটো পা। আমার কথা শেষ হতে না হতেই অচিন্তদা একবার হেড স্যারের দিকে তাকিয়ে বললেন, স্যার, ওনাকে বলতেই হবে। লাহা স্যার মুখ নিচু করলেন, যেন কোনো সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধা কাজ করছে তার। অচিন্ত এবার নিচু গলায় বলল, আপনার সঙ্গে যা ঘটেছে স্যার, সেটা একেবারে নতুন কিছু নয়। এই হোস্টেলে এর আগে বহু টিচার এসেছেন, এক সপ্তাহের বেশি কেউ টিকতে পারেনি। আপনি এতদিন যে কিভাবে আছেন সেটাই বুঝতে পারছি না। এই হোস্টেলের সঙ্গে একটা পুরনো ঘটনা জড়িয়ে আছে স্যার। বছর 10 আগের কথা, একটা ভয়ঙ্কর ঘটনা, যেটা আজও ভুলতে পারিনি আমরা অনেকেই। অচিন্ত তার গলা থমকে গেল। আমি অবাক হয়ে তাকালাম। গলার স্বর খুঁজে পেতে অচিন্তদা হেডমাস্টারের দিকে একবার তাকালেন। হেডমাস্টার লাহা স্যার একটুখানি চুপ করে রইলেন, যেন অতীতের ধুলো জমে থাকা পাণ্ডুলিপির একটা পরত খুলে ফেলতে চাইছেন, যা এতদিন খুলে দেখেনি। এই ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। তখনও এই গার্লস হোস্টেলটা তৈরি হয়নি। স্কুলের পরিকাঠামো এতটাই ছিল, কিন্তু নিরাপত্তা বা দায়িত্ববোধ সেটা ছিল অনেকটাই শিথিল। সেবার স্কুলে গরমের ছুটি পড়েছিল, আর সেই ছুটি ছিল দীর্ঘ, প্রায় 3 মাসের কাছাকাছি। স্কুল ছুটির পর বিকেলবেলা ছেলেমেয়েরা স্কুল ছেড়ে দৌড়ে বেরিয়ে পড়েছে। সবার মুখে হাসি, সামনে লম্বা ছুটি বলে কারোর মনে কোনো চাপ নেই। সেই দিনে নিখোঁজ হল ক্লাস 8-এর একটি মেয়ে। নাম ছিল চুমকি। একেবারে গ্রামের সাধারণ ঘরের মেয়ে, বুঝলেন। মা হেসেলে কাজ করত, আর বাবা দিনমজুর। শান্ত, একটু চুপচাপ স্বভাবের মেয়ে। বই পড়তে খুব ভালোবাসত। সেই দিন ছুটি হওয়ার পরে সবাই বাড়ি ফিরলেও চুমকি কিন্তু বাড়ি ফিরল না। প্রথমে তার মা বাবা ভেবেছিলেন হয়তো কারোর সঙ্গে খেলতে গেছে কোথাও,
কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, চুমকির কোনো খোঁজ নেই। পাড়াপড়শিরা মিলে খোঁজাখুঁজি শুরু করলো। তারপরে থানায় খবর গেল, পেপারে বিজ্ঞাপন, মাইকে প্রচার, সব হলো, কিন্তু কোনো চিহ্নই নেই। চুমকি যেন হাওয়ার মতো মিলিয়ে গেল। পুরো গ্রাম উত্তাল হয়ে উঠেছিল। স্কুল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করল। একটা স্কুলের ভেতর থেকে একটা মেয়ে উধাও হয়ে গেল, আর কেউ সেটা দেখল না। এই প্রশ্নটা প্রতিনিয়ত স্কুলের রেপুটেশন, শিক্ষকদের সততা, এমনকি হেডমাস্টারের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। তারপরে 3 মাস কেটে গেল। একদিন গরমের ছুটি শেষ হলো। শিক্ষক শিক্ষিকারা আবার কাজে ফিরলেন, ছাত্রীরাও ধীরে ধীরে স্কুলে আসতে শুরু করল। ঠিক সেই সময় ঘটনাটা ঘটল। প্রথম দিন সকালে স্কুলের কেয়ারটেকার, যার কাজ ছিল স্কুল খোলার পর দরজা জানলা খোলা বন্ধ করা, ঘন্টা বাজানো, এইসব, তিনি স্কুলের দরজা খুলতে এসেছিলেন। লোকটির নাম ছিল গজেন শেখ। সেই সকালেই সে ছুটে গেল আমার ঘরে, মুখে আতঙ্ক। তিনি বললেন, ওই ক্লাসরুমে নাকি কিছু একটা গন্ধ বেরোচ্ছে। লাস্ট বেঞ্চে কিছু যেন একটা পড়ে আছে, কিছু একটা হয়েছে। আমি এবং কয়েকজন মাস্টার মশাই ছুটে গেলাম। দরজা খুলতেই একটা দুর্গন্ধ নাকে এসে ধাক্কা মেরে গেল। তারপরে সবাই নাক মুখ চেপে ঘরে ঢুকলাম। দেখলাম লাস্ট বেঞ্চের নিচে পড়েছিল চুমকির দেহ। পচে গেছে, গলে গেছে, হাড় ছাড়া আর কিচ্ছু চেনার উপায় নেই। জামা কাপড় আর স্কুল ব্যাগটা দেখে চেনা যায়। পাশে খোলা একটা বই, একটা ছোট জলের বোতল পড়ে আছে। ঘটনার তদন্তে জানা যায়, ছুটির দিন ক্লাসে চুমকি ঘুমিয়ে পড়ে। সেই সময় সবাই আনন্দে ক্লাস ছেড়ে চলে যায়। চুমকির কথা কারোরই মনে নেই। আর গজেন শেখ ছোটখাটো মেয়েটিকে অত বড় ঘরের চেয়ার টেবিলের মাঝখানে দেখতেই পায়নি। সে দরজা বন্ধ করে দিয়ে বাড়ি চলে যায়। আর কেউ ফিরে তাকায়নি সেই ক্লাসরুমের দিকে। চুমকি পড়েছিল সেই ঘরে 3 মাস, না খাবার না জল। একটা ছোট্ট মেয়ে ধীরে ধীরে ক্ষয়ে গেছে অন্ধকার একটা ঘরের মধ্যে। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রবল হইচই হয়। সংবাদপত্রে, টিভি চ্যানেলে স্কুলের নাম উঠে আসে। গজেন শেখকে সাসপেন্ড করা হয়। অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইতেন না। আর সবচেয়ে আশ্চর্যের কথা, এই ঘটনার পর থেকে প্রতি বছর জুন মাসের ছুটির শেষ সপ্তাহে কেউ না কেউ বলেছে, রাতের বেলা স্কুলের মাঠে একটা ছোট্ট মেয়ে সাদা জামা পরে বসে থাকে। চুলে কাদা মাখা, মুখ দেখা যায় না, আর সে হাত দিয়ে ইশারা করে। হেডমাস্টার লাহার মুখ থেকে চুমকির গল্পটা শোনার পর আমি স্তম্ভিত হয়ে বসেছিলাম অনেকক্ষণ। ঘর জুড়ে নিস্তব্ধতা। বাইরে পাখিরা তখনও ডাকছে, হয়তো রাতের কোনো প্রহর পার হচ্ছে। কিন্তু আমার ভেতরটা যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল চোখের সামনে একটা বাচ্চা মেয়ে তিলে তিলে কত কষ্ট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সেই রাতের পর আমি আর স্বাভাবিক হতে পারিনি। ছাত্রদের ভালোবাসা, সহকর্মীদের বন্ধুত্ব কিংবা আমার নিজের দায়িত্ববোধ, সবকিছুর মধ্যেও একটা অস্বস্তি গেঁথে বসেছিল।
নিজেকে কেমন একটা অপরাধে ভরা মানুষ বলে মনে হচ্ছিল। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম একজন শিক্ষকের দায়িত্ব শুধু পড়াশোনা নয়, ছাতার মতো হয়ে, ছায়ার মতো হয়ে মাথার উপরে দাঁড়ানো। চুমকির ঘটনার পরে যতদিন আমি সাতগাঁ স্কুলে ছিলাম ততদিন নিজের দায়িত্ববোধ আরো শক্তভাবে হৃদয়ে ধারণ করেছি। প্রতিটি ছাত্রছাত্রী যেন নিরাপদে থাকে, প্রতিটা মুখ যেন হাসি মুখে বাড়ি ফেরে, সে দায়িত্ব আমি নিজের জীবন দিয়ে স্মরণ করে চলেছি। কিছু বছরের মধ্যেই আমার বদলি হয়ে যায় অন্য এক স্কুলে, একটা শহরতলির দিকে। নতুন পরিবেশ, নতুন ছাত্রছাত্রী, নতুন সহকর্মী, জীবন আবার চলতে থাকে আপন স্রোতে। তবু সাতগাঁ স্কুলের কথা আজও ভুলতে পারিনি। সেই ছোট ছোট ছেলে মেয়েগুলোর চোখে আমি নিজের ভাই বোনেদের মুখ খুঁজতাম, আর প্রতিটা রাতেই ঘুরে ঘুরে দেখে নিতাম কেউ একা না থেকে যায়, কেউ যেন চুমকির মতো নীরবে হারিয়ে না যায়। কেউ কি আছো? কেউ কি আছো? দরজা খোলো, আমি এখানে আটকে আছি। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন বিধু মাস্টারের বিপদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলাপন, মৈত্রেয়ী দে, সুদর্শন, সৌরভ, লাবণ্য এবং আমি অরূপ। পোস্টার ডিজাইন সৌম্যদীপ গুঁই। আজ তাহলে এই পর্যন্তই। এরপর অন্য একদিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।